ভাবুন তো, এমন একটা পরিস্থিতির কথা। কোটি কোটি ডলার খরচ করে এমন একটা সামরিক ট্রেনিং প্রোগ্রাম বানানো হলো যা আদতে কোনো কাজেই এলো না। উম মানে রীতিমতো টাকার শ্রাদ্ধ যাকে বলে। একদম। অথবা ধরুন, কেবল একটা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে হাজার হাজার কিশোরকে দাগী আসামির মতো জিলে পোড়া হলো। শুনতে কোনো ডিস্টোপিয়ান সিনেমার প্লট মনে হতে পারে। কিন্তু এগুলো আমাদের খুব চেনা বাস্তবেরই ঘটনা। ঠিক তাই। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন কিছু বিষয় নিয়েই কথা বলবো। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল জেসি সিঙ্গালের লেখা অত্যন্ত সময়োপযোগী একটি বই, দ্য কুইক ফিক্স। বইটার বিষয়বস্তু কিন্তু দারুণ। খুবই ইন্টারেস্টিং। লেখকের একটা ছোট্ট পরিচিতি দিয়ে রাখি। তিনি আধুনিক মনোবিজ্ঞানের একজন বেশ কড়া সমালোচক বলা যায়। হ্যাঁ, মানে তিনি মূলধারার মিডিয়া বা বড় কনফারেন্সের ওই অর্ধপক্ষ মনস্তাত্ত্বিক ধারণাগুলোর নেতিবাচক দিক নিয়ে খুব নির্মোহ বিশ্লেষণ করেছেন। একদম তাই। আর আজকের আয়োজনের মূল মিশন হল এটা বোঝা যে কিভাবে এই মুখরোচক এবং জনপ্রিয় ধারণাগুলো আমাদের উপকারের চেয়ে অপকারই বেশি করছে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল মানুষের মস্তিষ্ক সবসময়ই জটিল সমস্যার একটা সহজ ও জাদুকরী সমাধান খুঁজতে পছন্দ করে। হ্যাঁ, এটা তো মানুষের একটা সহজাত প্রবৃত্তি। ঠিক বলেছেন। আর জনপ্রিয় মনোবিজ্ঞান ঠিক এই দুর্বলতাকেই পুঁজি করে। সমাজে যখন কোনো বড় ধরনের কাঠামোগত বা সিস্টেমিক সংকট তৈরি হয়, তখন সেটির শেকড়ে গিয়ে কাজ করাটা অত্যন্ত সময় সাপেক্ষ। এবং বেশ কঠিনও বটে। একদম। তার বদলে একটা কুইক ফিক্স বা দ্রুত সমাধান আমাদের খুব সহজেই আশ্বস্ত করে। এই সহজ সমাধানের মোহ কিভাবে বৃহত্তর সমস্যাগুলো থেকে আমাদের চোখ সরিয়ে নেয়, সেটাই আসলে এই বইয়ের সবচেয়ে বড় উন্মোচন। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। এই সহজ সমাধানের মোহ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা বড় উদাহরণ আমরা ৯০ দশকের আমেরিকায় দেখতে পাই। ওই যে কিশোর অপরাধ নিয়ে যে প্যানিকটা তৈরি হয়েছিল। ঠিক ধরেছেন। তখন প্রিন্সটনের একজন রাষ্ট্রবিজ্ঞানী জন ডি ইউলিও সুপার প্রিডেটর বা অতি শিকারী নামের একটি তত্ত্ব নিয়ে হাজির হলেন। তত্ত্বটা আসলেই খুব ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, তার মূল কথা ছিল সমাজে নৈতিক দারিদ্র্য বা মরাল পভার্টির বিস্তার ঘটছে। মানে একদল তরুণ তৈরি হচ্ছে যারা কোনোরকম অনুশোচনা ছাড়াই চরম মাত্রায় সহিংসতা ঘটাবে। ব্যাপারটা ভাবলেই গা শিউরে ওঠে। আমার কাছে এই তত্ত্বটাকে অনেকটা এমন মনে হয় যেন কোনো রোগের প্রকৃত কারণ বা মেকানিজম না বুঝে শুধুমাত্র উপসর্গের উপর ভিত্তি করে পুরো শহরকে কোয়ারেন্টাইনে ফেলে দেওয়া হলো। এটা আসলে শুধু কোয়ারেন্টাইনে ফেলার চেয়েও ভয়াবহ ছিল। কারণ সোর্স মেটেরিয়াল আমাদের দেখাচ্ছে যে এই সুপার প্রেডেটর তত্ত্বটি বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ ভুল ছিল। তাই নাকি? মানে কোনো ভিত্তিই ছিল না এটার? একদমই না। সেই সময়ে অপরাধ বাড়ার আসল কারণ মোটেও কোনো নৈতিক দারিদ্র্য ছিল না, বরং সহজে বন্দুকের প্রাপ্যতা এবং রাস্তায় রাস্তায় মাদকের বিস্তার ছিল আসল কারণ। আচ্ছা, তার মানে মূল সমস্যাটা আড়ালেই থেকে গেল। ঠিক তাই। কিন্তু মিডিয়া আর বিশেষজ্ঞরা এই অর্ধপক্ষ ধারণাকে খুব দ্রুত লুফে নিয়েছিল। ফলে বহু অঙ্গরাজ্য তাদের আইন পরিবর্তন করে ফেলে। অপ্রাপ্তবয়স্কদের প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার শুরু হয়। এবং এর একটা খুব গভীর বর্ণবাদী প্রভাবও তো ছিল। কারণ তথাকথিত নৈতিক দারিদ্র্যের শিকার হিসেবে মূলত কৃষ্ণাঙ্গদেরই চিহ্নিত করা হয়েছিল। হ্যাঁ, আর এটাই শ্বেতাঙ্গ আমেরিকানদের মনে একটা ভিত্তিহীন ভীতির সঞ্চার করেছিল। এটা প্রমাণ করে যে ত্রুটিপূর্ণ বিজ্ঞান বা গবেষণা কতটা মারাত্মক হতে পারে। অবিশ্বাস্য। অপরাধ বিজ্ঞানের বড় পরিসর থেকে আমরা এবার ব্যক্তিগত সাফল্যের পরিসরে আসতে পারি। কিভাবে এই ত্রুটিপূর্ণ বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে? এই বিষয়টা নিয়ে কথা বলা খুব জরুরি। ২০১২ সালের হার্ভার্ড সাইকোলজিস্ট অ্যামি কার্ডির বিখ্যাত সেই টেড টক পাওয়ার পোজ নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ওই ভিডিওটা তো অসম্ভব জনপ্রিয় হয়েছিল। ঠিক। সেখানে দাবি করা হয়েছিল ২ মিনিট আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়ালে টেস্টোস্টেরন বাড়ে এবং স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায়। কিন্তু সত্যি কি শরীরের ভঙ্গি পরিবর্তন করলেই জীবন বদলে যায়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, কারণ এখানে বিজ্ঞান আর বিশ্বাসের একটা বিশাল ফারাক আছে। মানে আপনি বলতে চাইছেন ব্যাপারটা পুরোটাই ভুয়া? কোনো প্রমাণই মেলেনি? হ্যাঁ, ভঙ্গি পরিবর্তনের সাথে হরমোনের পরিবর্তনের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক প্রমাণিত হয়নি। এমনকি এই গবেষণার সহলেখক ড্যানা কার্নি ২০১৬ সালে এই তত্ত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। সেখানে হ্যাকিং বা ডেটা ম্যানিপুলেশন করা হয়েছিল বলে তিনি পরিষ্কার জানান।
এই হ্যাকিং ব্যাপারটা কি অনেকটা এমন যে আমি আগে দেয়ালে একটা তীর ছুড়লাম, তারপর সেটা যেখানে বিঁধল তার চারপাশে একটা টার্গেট এঁকে সবাইকে প্রমাণ করে দিলাম যে আমি দারুণ শিকারী? দারুণ বলেছেন, একদম নিখুঁত উপমা। ডেটা সায়েন্সের ক্ষেত্রে বিজ্ঞানীরা অনেক সময় ঠিক এই কাজটাই করেন। প্রচুর ডেটা থেকে দৈবক্রমে পাওয়া কোনো ফলস পজিটিভ প্যাটার্নকে মূল আবিষ্কার হিসেবে চালিয়ে দেন। কিন্তু পাওয়ারপোজ এত জনপ্রিয় হওয়ার কারণটা কি ছিল? আমার মনে হয় এটি নারীদের কর্মক্ষেত্রের কাঠামোগত বাধাগুলো দূর করার বদলে একটা দ্রুত ব্যক্তিগত সমাধানের প্রলোভন দেখিয়েছিল। একদম ঠিক বলেছেন। সিস্টেম পাল্টানোর চেয়ে বা প্যাট্রিয়ার্কি নিয়ে মাথা ঘামানোর চেয়ে বাথরুমে গিয়ে 2 মিনিট কোমরে হাত দিয়ে দাঁড়ানোটা অনেক সহজ। আর এই কুইক ফিক্সগুলো সমাজ ও প্রতিষ্ঠানের আসল সমস্যাগুলোকে চমৎকারভাবে আড়াল করে দেয়। অ্যাঞ্জেলা ডাকওয়ার্থের গ্রিট বা অধ্যাবসায় তত্ত্বের দিকেই তাকান। হ্যাঁ, ওই তত্ত্বটাতে তো সামাজিক অবস্থানের চেয়ে মানসিক দৃঢ়তার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। ঠিক, বইটিতে কোডি নামের একজন সুবিধাবঞ্চিত কিশোরের এমআইটিতে পড়ার উদাহরণ টানা হলো। কিন্তু শুধু কি তার অধ্যাবসায়, নাকি তার অঙ্কের শিক্ষকের দেওয়া ড্রাইভিং লেসনের টাকা ও মানসিক সাপোর্টটাকে সফল করেছিল? এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব যে কিন্ডারগার্টেনে যাওয়ার আগেই শিশুর পুষ্টি ও পারিবারিক স্থিতিশীলতা অনেক বড় ভূমিকা রেখে ফেলে। একদম। চরম অর্থনৈতিক অস্থিরতার মধ্যে তো আর শুধু গ্রিট দিয়ে লড়াই করা যায় না। ঠিক তাই, সমাজ পরিবর্তনের বদলে শুধু ব্যক্তি প্রচেষ্টার উপর জোর দেওয়াটা আসলে পলিসি মেকার বা রাষ্ট্র কাঠামোর নিজেদের ব্যর্থতা ঢাকার একটা চমৎকার কৌশল। এই দায় এড়ানোর প্রসঙ্গ যখন এলোই, তখন ইমপ্লিসিট অ্যাসোসিয়েশন টেস্ট বা আইএটি এর কথা বলতেই হয়। গুগল বা স্টারবাকসের মতো প্রতিষ্ঠান তো এটা খুব ব্যবহার করে। হ্যাঁ, কর্মীদের অবচেতন মনের লুকানো বর্ণবাদ খুঁজে বের করার জন্য এই টেস্টটা করানো হয়। কিন্তু এর কি আসলেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে, যা দিয়ে বাস্তব জীবনের আচরণ বোঝা যায়? সোর্স কিন্তু জানাচ্ছে যে এই টেস্টের কোনো প্রেডিক্টিভ ভ্যালিডিটি নেই। মানে কম্পিউটারে খুব দ্রুত বোতাম চাপার স্পিড দিয়ে বাস্তব জীবনে আপনি কেমন আচরণ করবেন তা মাপা জানে না। বইটিতে শিকাগো পুলিশ ফোর্সের দারুণ একটা উদাহরণ দেওয়া হয়েছে। সেখানে একদম প্রকাশ্যেই বর্ণবাদ বা এক্সপ্লিসিট বায়াস চলছে। হ্যাঁ, আর কাঠামোগত সম্পদের বৈষম্য সেখানে অনেক প্রকট। ঠিক, তো সেখানে এই অবচেতন মনের বায়াস নিয়ে পড়ে থাকার মানে কি? এটি তো আসলে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য একটা লোক দেখানো হাতিয়ার মাত্র। একদম তাই। প্রতিষ্ঠানগুলো যখন বৈষম্য কমানোর মতো কঠিন ও কাঠামোগত সমাধান করতে চায় না, তখনই এসব অগভীর কুইক ফিক্সের আশ্রয় নেয়। এখান থেকেই বিষয়টি আসলে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ বড় বড় প্রতিষ্ঠানও কিভাবে এই ফাঁদে পা দেয় সেটা ভাবলে অবাক হতে হয়। যেমন ইউএস আর্মির সেই পিটিএসডি সংকটের ঘটনাটা। হ্যাঁ, 2007 সালের কথা। তারা মার্টিন সেলিগম্যানের পজিটিভ সাইকোলজি ভিত্তিক $40 মিলিয়ন কম্প্রিহেন্সিভ সোলজার ফিটনেস প্রোগ্রাম চালু করল। $40 মিলিয়ন ভাবা যায়? আমার কাছে তো ব্যাপারটা অনেকটা কিশোরদের বিষণ্ণতা কাটানোর প্রোগ্রাম দিয়ে যুদ্ধ ফেরত সেনাদের গভীর ট্রমায় প্রলেপ দেওয়ার চেষ্টা বলে মনে হয়। অনেকটা বুলেট ইঞ্জুরিতে ব্যান্ডেজ লাগানোর মতো। উপমাটা শুনতে কড়া হলেও বাস্তবতা এমনই ছিল। এই প্রোগ্রামের কার্যকারিতা ছিল শূন্যের কাছাকাছি। তার মানে কোনো কাজেই আসেনি এটা। প্রায় না। এর ফলে প্রলংড এফকুইজারের মতো ক্লিনিক্যালি প্রমাণিত চিকিৎসা পদ্ধতিগুলো অবহেলিত হয়েছে। প্রতিষ্ঠানগুলো আসলে জটিল কাঠামোগত সমাধানের চেয়ে সহজ ও অনুপ্রেরণামূলক বার্তাকেই বেশি প্রাধান্য দেয়। এত সব ভুল তত্ত্ব আর ডেটা ম্যানিপুলেশনের ভিড়ে বিজ্ঞান আসলে কিভাবে কাজ করা উচিত সেদিকে একটু নজর দেওয়া যাক। হ্যাঁ, বিজ্ঞানের তো নিজস্ব একটা সেলফ কারেক্টিং মেকানিজম বা ভুল শোধরানোর ক্ষমতা আছে। মনোবিজ্ঞানের হিডেন ফ্লেক্সিবিলিটি এবং হার্কিং নিয়ে বিজ্ঞানীরা এখন অনেক সতর্ক। এই হার্কিং জিনিসটা আসলে কি? এটা হলো গবেষণার ফলাফল হাতে পাওয়ার পর নতুন করে হাইপোথেসিস তৈরি করা, যেন গবেষক আগে থেকেই সব জানতেন। আচ্ছা, বুঝতে পেরেছি। ওই যে জন বার্গের ফ্লোরিডা বা বলিরেখা সংক্রান্ত সোশ্যাল প্রাইমিং স্টাডির কথা মনে পড়ছে। হ্যাঁ, ওই বৃদ্ধদের সাথে সম্পর্কিত শব্দ দেখালে তরুণরা নাকি আস্তে হাঁটে। ওই স্টাডিটাও কিন্তু পরে রেপ্লিকেট করা যায়নি। তাহলে এর সমাধান কি? রেজিস্ট্রেশন, গবেষণা শুরুর আগেই পদ্ধতি এবং হাইপোথেসিস জনসম্মুখে প্রকাশ করে দেওয়া।
এই স্বচ্ছতাটা আসলেই খুব দরকার। আচ্ছা, সোর্সে তো নাজিং বা চয়েস আর্কিটেকচার নিয়েও কথা বলা হয়েছে। হ্যাঁ, ওবামা প্রশাসন তো এটা খুব সমর্থন করত। মানুষকে জোর না করে সূক্ষ্মভাবে পরিবেশ সাজিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা। যেমন ধরুন, দোকানে চিপসের বদলে ফলমূল চোখের সামনে রাখা। কিন্তু অঙ্গদানের অপ্ট আউট সিস্টেম তো হিতে বিপরীত হয়েছিল। ঠিক তাই, মানুষের সাইকোলজিক্যাল রিঅ্যাক্টেন্স বলে একটা ব্যাপার আছে। মানুষ তার নিজের শরীরের ওপর অটোনমি বা অধিকার হারাতে চায় না। এবং এর ফলে তারা সূক্ষ্ম ম্যানিপুলেশন বুঝতে পেরে স্বেচ্ছায় অপ্ট আউট করা শুরু করল। কারণ সরকার বা প্রতিষ্ঠানগুলো ডিফল্ট সিদ্ধান্ত নিজেদের হাতে তুলে নিতে চাইলে মানুষ সেটাকে ভালোভাবে নেয় না। তার মানে নাজিংয়ের মতো সহজ টুলের উপর নির্ভর করলে আমরা বড় কাঠামোগত প্রশ্নগুলো এড়িয়ে যাই। একদম, আমরা এই বিষয়টাকেই আজকের আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। ব্যক্তিগত চরিত্র বা ব্যক্তিত্ব মেরামতির চেয়ে সিস্টেম বা কাঠামোগত পরিবর্তন অনেক বেশি জরুরি। তার মানে আজকের আলোচনা থেকে কয়েকটা বিষয় খুব পরিষ্কার, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি। হ্যাঁ, পয়েন্টগুলো একটু গুছিয়ে বলা যাক। প্রথমত, কোনো আকর্ষণীয় টেড টক বা মিডিয়া স্টোরি দেখলেই বিশ্বাস না করে এর রেপ্লিকেশন বা ডেটাবেস যাচাই করা উচিত। ঠিক। দ্বিতীয়ত, যে কোনো কুইক ফিক্স দেখলে প্রশ্ন করা উচিত যে এটি কি কোনো বৃহত্তর সামাজিক বা কাঠামোগত সমস্যাকে আড়াল করছে। আর তৃতীয়ত, ব্যক্তিগত ব্যর্থতার জন্য শুধু নিজেকে দোষারোপ না করে চারপাশের সিস্টেমিক কারণগুলো বোঝার চেষ্টা করা। সব দায় শুধু ব্যক্তির একার নয়। অসাধারণ বলেছেন। আজকের এই গভীর বিশ্লেষণ যদি আপনাদের চিন্তার খোরাক যোগায়, তবে অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে শেখার এই যাত্রা আমাদের দারুণ লাগে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নেওয়ার আগে একটু ভাবনার খোরাক রেখে যায়। 2020 সালে কোভিডের শুরুতে হ্যান্স ইজারম্যানের মতো গবেষকরা স্বীকার করেছিলেন যে আন্তর্জাতিক সংকটে মনোবিজ্ঞানীদের পলিসি বানানোর ক্ষেত্রে আরও বিনয়ী হওয়া উচিত। সত্যিই তো, বিজ্ঞানীদের নিজেদের সীমাবদ্ধতা মানতে হবে। একদম। তো প্রশ্ন হল, যখন বিজ্ঞানীরাই নিজেদের সীমাবদ্ধতা মানছেন, তখন আমরা সাধারণ মানুষ কেন বারবার এই সিম্পল স্টোরি বা সহজ সমাধানের ফাঁদেই নিজেদের আটকে রাখতে চাই? খুব দারুণ একটা প্রশ্ন। সত্যটা সবসময়ই জটিল, কিন্তু সেই জটিলতাকে গ্রহণ করার সাহস আমাদের কবে হবে, এটা নিয়ে একটু ভাববেন সবাই।